বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিকের নানা বিষয় নিয়ে আজকে তৃতীয় মাত্রার মুখোমুখি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা, একই সঙ্গে তিনি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন এবং একসময় নাগরিক আন্দোলনের, যখন তিনি সরকারের বাইরে ছিলেন বা অভ্যুত্থান পর্যন্ত নাগরিক আন্দোলনের সামনের সারি মানুষ। স্বাগত আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ জিল্লুর। একটু নতুন যেভাবে পরিচয় দিচ্ছিল একটুখানি আনইজি লাগছিল, কারণ এর আগে বহুবার তৃতীয় মাত্রায় নিঃসন্দেহে আপনার আমরা মানে একটা পরিচয়ের ভিন্নতা যতটাই থাকুক, এখানে আসলে ফিল করি আমি জাস্ট আগের মানুষটাই। না, নিঃসন্দেহে সাউন্ডস গুড। আমি একটু যেভাবে শুরুটা করতে চাই যে জুলাই আগস্টের অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, একটা আলোচনা করিডোরের মধ্যে আছে। নানা মহল থেকে আমরা শুনেছি যে ইনিশিয়ালি আপনার নামটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আলোচিত হয়েছিল। ইজ দ্যাট কারেক্ট? কোনোভাবেই না, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুয়া, কোনো স্টেজেই না। আমার সাথে যারা আপনার ওই সময় ডিসাইড করছিল কে কী হবে, তবে আপনাকে খুলে বলি, যেমন 5 তারিখ রাতে, যখন গভীর রাতে, রাত 1টার সময় 5 তারিখ, যখন বঙ্গভবন থেকে আমি নাহিদ, আসিফ, তারপরে মাহফুজ, ওদের সাথে যখন আমার কার্জন হলে দেখা হয়, তারা যখন জিজ্ঞেস করছিল, আমি তখন ভেবেছিলাম স্যার হবে না, কারণ স্যার সবসময় না করতো। আমি তখন বলেছিলাম সালেউদ্দিন স্যারের কথা বলেছিলাম, ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের কথা বলেছিলাম। আর যখন অন্য একটা পক্ষ থেকে যখন আমার সাথে আলাপ করা হয়েছে 6 তারিখ সকালবেলা, তারা বলেছিল যে মানে ইউনূস স্যার ছাড়া আর কে কে হতে পারে, তাদের যে প্রপোজাল যে ছিল বা ইয়ে ছিল অপশন হিসাবে, সেখানেও আমার নাম আসে নাই। কোথার থেকে আসলো আমি কিছুই বুঝলাম না। ওকে, সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ কোনো পর্যায়ে না না না। এখন আপনার গুজব যেভাবে শোনেন, আমরা তো বাক স্বাধীনতায় অভ্যস্ত ছিলাম না 15 বছর। এখন বাক স্বাধীনতা আসছে সরকারের পক্ষ থেকে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কোনো মামলা করা হয় না, কাউকে কোনো বিড়ম্বনা করা হয় না, ক্ষুদ্র কিছু এক্সেপশন ছাড়া আর কি, অন্তত আমাদের বিরুদ্ধে বললে। ফলে যেভাবে পরে যা ইচ্ছা বলে যাচ্ছে, আমি বিস্মিত, হতবাক হই। একদিন সকালবেলা শুনি 1000 কোটি টাকার মালিক হয়েছি, 3 বার অলরেডি আমি আমেরিকা পালিয়ে চলে গেছি, মানে উইথ মাই ফ্যামিলি। আর বোধহয় নিউ ইয়র্কে বোধহয় প্রায় 10-12টা বাড়ি কিনে ফেলেছি অলরেডি। যার যা মুখে আসে, আর মিনিমাম একটু কমন সেন্স নাই। আর মানুষের মধ্যেও না কেন জানি একটা গুজব প্রেম জন্ম নিয়েছে, একটা সম্পূর্ণ মানে অবাস্তব ভিত্তিহীন জিনিসও। আচ্ছা, এটা হয়েছে নাকি এরকম একটা ইয়ে চলে আসছে, আমি এটা সাইকোলজিক্যাল কারণ। ওকে, আপনি ক্লিয়ার করেছেন যে আপনি আপনার নাম কোনো অবস্থাতেই আসেনি এবং আমরা আপনার কথাই বিশ্বাস করতে চাই, যেহেতু ইস্যুটা আপনার সঙ্গে সম্পর্কিত। আরেকটা পারসেপশন আছে, সেটা হচ্ছে যে আপনি শুরু থেকেই অত্যন্ত প্রভাবশালী। যা কিছু ভালো হয়েছে কিংবা যা কিছু খারাপ হয়েছে, তার দায়ভার অনেকটাই আপনার উপরে বর্তায়, যে আপনার উপরে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা লাইমলাইটে আছে, তাদের উপরে আপনার প্রভাব অনেক বেশি। তারা আপনার সঙ্গে অনেক বেশি কনসাল্ট করেছে। একই সঙ্গে প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপরেও আপনার প্রভাব, আপনি গাইড কিংবা মিস গাইড এই দুই পক্ষকেই করেছেন। এবং সবটা মিলিয়ে যা কিছু শুরু হয়েছে, এবং এই যে উপদেষ্টা কারা হবে না হবে সেখানে রাখা কাটার ক্ষেত্রেও আপনার একটা ভূমিকা ছিল। আমি প্রথমে ক্লিয়ার করি, আমার সাথে নাহিদ, আসিফদের মধ্যে নাহিদের সাথে শুধুমাত্র আন্দোলন চলাকালীন সময় হসপিটালে 3 মিনিটের জন্য কথা হয়েছিল। এছাড়া আন্দোলন চলাকালীন সময় কোনো দিন নাহিদ, আসিফ, মাহফুজ তাদের সাথে আমার কথা হয়নি। আক্তার আমার ছাত্র, আক্তারের সাথে আমার সবসময় যোগাযোগ আছে, কিন্তু অভ্যুত্থানকালীন সময় আক্তার নিজেও অত অ্যাক্টিভ। আমি অভ্যুত্থানোত্তর পরিস্থিতির কথা বলছি, সরকার গঠন। আমি বলে দিই আপনাকে, সরকার গঠনের জন্য তাদের সাথে আমার 2 মন্ত্রিসভায় কারা কারা থাকবে 5 তারিখ রাতে আলোচনা হয়, কে প্রধান হবে এটা নিয়ে, আর কোনো ব্যাপার নিয়ে না। তারপরে 6 তারিখ রাতে তারা আমার বাসায় যখন আসে, তখন আমার সাথে তারা কনসাল্ট করছিল, এবং সেখানে আমি যে নাম বলেছিলাম তার মধ্যে কয়েকটা তারা রেখেছে, কয়েকটা রাখে নাই। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে, ধরেন আমাদের যদি 20 জন উপদেষ্টা থাকে, অন্তত 10 জন আছে যাদের নাম আমি বলিই নাই, এবং তারা কার রেফারেন্স হয়েছে আমি অনেক পরে জেনেছি। সো এটা সম্পূর্ণ মিথ্যা। এবং আমি যখন নাম প্রপোজ করছিলাম, যেমন ধরেন একটা নাম বলি আপনাকে, যেমন ধরেন বললাম সালেউদ্দিন আহমেদ স্যারের নাম বললাম, তখন সাথে সাথে বললো হ্যাঁ স্যার ওনার নাম তো আমাদের লিস্টে আছে, ওনার নাম অনেকেই বলেছে। যেমন ধরেন তৌহিদ হোসেন ভাইয়ের নাম বললাম, যে পররাষ্ট্র কাকে নেওয়া যায়, বলে স্যার তারা আমরা একটু খোঁজ নিয়ে দেখি, এরকম। আবার যে 2 জন লোকের নাম বলেছেন, নাম বলছি না এখানে, তখন তারা বলেছে না ওনারা তো আমার সাথে আন্দোলনে ছিল না, ওনাদেরকে স্যার নেওয়া যাবে না। আবার আরেকটা জনের নাম বলেছিলাম, যে খুব বিখ্যাত সিভিল সোসাইটিটা, বলছে আচ্ছা স্যার দেখি। সো
তো কোনো কিছুই মানে আপনি বলতে পারেন এভাবে হয়েছে। আর বাকি 20 জনের মধ্যে যে 10 জন, হ্যাঁ, তারা কিভাবে হয়েছে আমি কিছুই জানি না, কিচ্ছু জানি না। ফলে এটা ভুল। আরেকটা কথা হচ্ছে ইউনূস স্যারের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। ইউনূস স্যার যেদিন দেশে আসেন, যেমন ধরেন উনি তো দেশে ছিলেন না, উনি অনেক কিছু সম্পর্কে অবহিত ছিলেন না, তো উনি পরে যেসব ডাইরেক্টিভ দিয়েছেন জাতির সামনে বা বাইরে গিয়ে, সেগুলো অনেকেই মনে করেন যে এগুলো আসলে আপনি ইনফ্লুয়েন্স করেছেন বা আপনার দ্বারা ইনফ্লুয়েন্স, মানে আপনাকে ফার্স্ট মানে ইনফরমেশনের সোর্স হচ্ছেন আপনি। আমি একটু ব্যাখ্যা করি। প্রথম দিকে, একদম প্রথম দিকে আপনি খেয়াল করেন, স্যার যখন দেশে ফিরে আসছে, এখন আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, যারা পুরুষ সদস্য আছেন, আমি ছাড়া আর সালেউদ্দিন ভাই আর দু একজন ছাড়া কারোর সাথে স্যারের সেই রকম ইন্টিমেসি ছিল না। এবং কোর্টে যে যাওয়া, স্যার যে বারবার কোর্টে যাচ্ছে, শেষ সময় স্যারের সবচেয়ে বাজে সময়, স্যারের সাথে বাইরে আপনার সামাজিক ব্যবসা সম্মেলনে যাওয়া, সেখানে আপনি যদি এই উপদেষ্টা মণ্ডলীর পুরুষ সদস্য বলেন, একমাত্র আমি ছিলাম। ফলে স্বাভাবিকভাবে স্যারের সাথে আমার 20 বছরের ঘনিষ্ঠতা। স্যার যখন দেশে আসলো 8 তারিখ আমি যখন বাসায় ফিরছি এয়ারপোর্ট থেকে, তখন স্যার আমাকে ফোনে ওনার বাসায় ডাকিয়ে নিলেন। সেখানে স্যারের বাসায়, গুলশানের বাসায়, ওই বাসায় জীবনে প্রথম গেছি কিন্তু তখন, সেখানে শত শত টিভি ক্যামেরা ছিল। তারা প্রত্যেকে দেখেছে আমি ঢুকছি, এবং আমার স্ত্রী আমাকে পরে বলল যে প্রায় 40 মিনিট যাবত স্ক্রল গিয়েছে ডক্টর ইউনূসের সাথে ডক্টর আসিফ নজরুলের একান্ত বৈঠক। এটা দেখে সবার ধারণা হয়েছে সব কিছু বোধহয় স্যার আমাকে কথা বলে নিচ্ছে। প্রথম দিকে যখন স্যারের সাথে সবার ইন্টিমেসি হয় নাই, সেই সময় স্যার কিছু ইনফরমেশনের জন্য আমার উপর বেশি ডিপেন্ড করতে, এটা সত্যি। বাট এই অবস্থা দ্রুত কেটে যায়। এই 1-2 মাস পরে স্যারের সাথে আপনার এই রেজওয়ানা, আদিলুর রহমান, শুভ্রু ভাই, আর 1-2 সপ্তাহ পরে ছাত্রনেতাদের সাথে এমন সম্পর্ক গড়ে উঠে, এরপরে এটার বলা যাবে না। আপনি যদি বলেন ইনিশিয়াল প্রথম কয়েক সপ্তাহে স্যার ইনফরমেশনের জন্য আমার সাথে বেশি যোগাযোগ করতো কিনা, হ্যাঁ এটা সত্যি, কিন্তু এখন একদম ইকুয়াল, একদম আপনাকে খুব কনফিডেন্টলি বলতে পারে, এবং এটা আমার জন্য খুব স্বস্তিকর। নাকি আপনি ওই যে যাদের নাম নিলেন বা আরও 2-4 জনের সঙ্গে তাদের কাছ থেকে খানিকটা পিছিয়ে পড়েছেন? না, পিছিয়ে পড়ার এখানে ব্যাপার না। আমরা টিম ওয়ার্ক হিসেবে কাজ করি, এবং ডেলিভারিটলি কিছু কিছু ক্ষেত্রে আমি নিজেকে সম্পূর্ণ উইথড্র করেছি। কারণ হয়েছে কি, মনে হচ্ছিল সব জায়গায় খালি আমি। যেমন ধরেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মিটিংগুলো হয়েছে, সেই মিটিংগুলোতে আমাদের আদিল ভাই যখন দায়িত্ব নিল, উনি আমাকে কোনো কিছু করতে বললে আমি বলতাম ভাই আপনি প্লিজ আমাকে রাখেন না। সবাই মনে করছে সব কিছু আমি কেন, তো আমি ওখান থেকে সম্পূর্ণ উইথড্র করেছিলাম। তারপর ধরেন আমাদের যে প্রেস কনফারেন্স হয়, সেখানে আমি পারতপক্ষে, আপনি দেখবেন আমি যাই না। খুব জটিল আইনগত ব্যাপার থাকলে আমি যাই, কারণ আমার কাছে মনে হয়েছে এটা তো এত বড় কর্মযজ্ঞ, এখানে অনেক ইকুয়ালি এবং আমার চেয়ে যোগ্য মানুষরা আছে, সবাই মিলে কাজ করুক। আমার মন্ত্রণালয়ের কাজই এত বড় যে এটা করেই তো আমি কুল পাই না, অন্য জায়গায় আমার হাত দেওয়ার দরকার কি, প্রশ্নই আসে না। প্রথম দিকে ইনফরমেশন গ্যাপ ছিল, কিছু কিছু ক্ষেত্রে কথা বলতে হতো, কিছু কিছু ক্ষেত্রে আপনার একটু বেশি ভূমিকা রাখতে হতো, বাট এটা 1-2 মাস পর আর নাই। এবং আই এম ভেরি হ্যাপি যে আমাকে প্রধানত আমার মন্ত্রণালয়ের কাজই করতে হয়। আপনি কতটা ভারতপন্থী, কতটা ভারত বিদ্বেষী? আশ্চর্য ব্যাপার হচ্ছে কি জানেন, আপনার মনে আছে জিল্লুর, আমাকে পাকিস্তান প্রেমী, পাকিস্তানের এজেন্ট এটা বলে আমার রুমে আগুন দেওয়া হয়েছে, আমার রুমে তালা দেওয়া হয়েছে, আমার হত্যার হুমকি দেওয়া হয়েছে। কতবার আপনি টক শোতে বিভিন্ন লোককে বলতে শুনেছেন এসব কথা। রাতারাতি মানে আমি হয়ে গেলাম ভারতের দালাল। তো আমার কাছে ফানি লাগে, এটা খুবই ফানি একটা সোসাইটিতে পরিণত হয়েছে কিছু মানুষ। মানে একটা লোক ওভারনাইট শেখ হাসিনা পতনের পর একটা পুরা পাকিস্তানপন্থী লোক হিসেবে অভিহিত, মিথ্যাভাবে অভিহিত 15 বছর যাবৎ, 15 দিনের মধ্যে সে ভারতের দালাল হয়ে গেল। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। জামিল সাহেব যখন আপনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন, সেদিন 24 ঘন্টা প্রচারণা চললো আমি ভারতের দালাল। তারপরে তাজুল যখন আন্তর্জাতিক অপরাধ আদালতে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেল, 24 ঘন্টা প্রচারণা চললো আমি পাকিস্তানের দালাল। তা আমি কি বলবো আর বলেন ভাই, ভেরি ক্লিয়ারলি বলি, আমি বাংলাদেশের দালাল। আমি বাংলাদেশের স্বার্থের ঊর্ধ্বে পৃথিবীর কোনো দেশ আমার কাছে কখনোই স্থান পায় নাই। এখন সমস্যা হয়েছে কি, আগে আমার ফেসবুক ছিল, আমি যাই, আমাকে কেউ অ্যাটাক করার আগে 50 বার চিন্তা করতো যে আমার তো অ্যাক্সেস আছে, আমি বলবো জিনিসটা। এবং আপনার মনে আছে জিলুর, আপনি বলেন আপনার প্রোগ্রামে 8 মাস পরে আসছি, কিন্তু আপনার প্রোগ্রামে তো আমি প্রতি মাসে একবার আসতাম, অনেক বেশি প্রেজেন্স ছিল। যেহেতু আমার অনেক কাজের চাপ আছে, যেহেতু আমার গোপনীয়তার শর্ত আছে, এই সমস্ত কারণে আমি এখন ইচ্ছা মতো বলতে পারি না। কিন্তু আইডিয়ালি তো আপনাদেরই সবচেয়ে বেশি গণমাধ্যমের সামনে আসা উচিত এবং আসার কথা, পৃথিবীব্যাপী তাই হয়, কারণ আপনাদের তো জবাবদিহিতার মধ্যে থাকতে হবে, এবং যেহেতু আপনার ইলেক্টেড গভর্নমেন্ট না, পার্লামেন্ট নেই, আপনাদের তো আরো বেশি থাকবার কথা। জবাবদিহিতা একটা, আর গুজব
মিথ্যাচার, না গালাগালি আমি একটা। বলছি যখন আপনার কথা বলবেন না আপনি নিজে বলছেন না যে আমি বলি, হ্যাঁ আমি সাংবাদিক সম্মেলন, ধরেন সাংবাদিক সম্মেলন করছি, সেখানে আমি আগে কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি, প্রায়ই আমি আসি, কিন্তু ধরেন আমারে বললো ভারতের দালাল, আমারে বললো 10,000 কোটি টাকা। এখন সব কিছু তো সীমা থাকে। ধরেন জিল্লুর, আপনাকে একজন বললো যে জিল্লুর আপনি আসলে চোর, ওটা আপনার উত্তরে দিতে ইচ্ছা করবে না, সব কিছু তো সীমা আছে। এখন আমি তো এখন আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের ক্যাশিয়ার, তাদের সব টাকা আমার কাছে আছে। হ্যাঁ, এখন ধরেন মেসিকে কেউ কোয়েশ্চেন করলো যে ভাই আপনি আসলে ভালো খেলেন নাকি বাংলাদেশের অধিনায়ক ভালো খেলে, উনি কি এটা উত্তর দিবে? মানে ফাত্রামির সীমা থাকতে হবে তো। গুজব, জল্পনা, মিথ্যাচার, চরিত্রহননের মধ্যেও একটা সীমার ব্যাপার আছে। এইসব ফাত্রামি এমন একটা জায়গায় চলে যায়, এটা আপনি উত্তর দিবেন কি? মানে আমার যদি প্রশ্ন করে কেউ, ধরেন আমি বেরোলাম, আমার বললো ভাই আপনি না আমেরিকা চলে গেছেন শুনলাম, আমি এটা কি উত্তর দিব? আমি ফোনটা কেটে দিব। তা আমি জবাবদিহিতা তো অন্য জিনিস, জবাবদিহিতা অন্য জিনিস। আপনি যে এই গালাগালি, এই মিথ্যাচার, এইসব অশ্লীল অশ্রাব্য জিনিসের উত্তর তো দেওয়া যায় না। এখন আমি একটা প্রোগ্রাম বলছিলাম, আমার কেউ যদি বলে ভাই আমরা লোক মুখে শুনতে হলাম আপনার নাকি আসলে 3টা চোখ, আমি কি উত্তর দিব? বা আমাকে কেউ যদি বলে, ধরেন একটা মানুষকে আমি বললাম, একটা সম্মানিত মানুষকে বললাম ভাই আপনার মা নাকি অত্যন্ত চরিত্রহীন ছিল, সেখানে উত্তর দিবে? সে তো থাপ্পড় মারবে। তো এটা তো জবাবদিহিতা না, গালির উত্তর দেওয়া তো জবাবদিহিতা না। আপনি বলছেন যে এখন ফ্রিলি কথাবার্তা বলা যায় এবং যে কোনো আপনাদের সমালোচনা করা যায়, কিন্তু অনেকেই মনে করেন যে বাংলাদেশে আগের যে ভয়ের আবহ, ভয়ের সংস্কৃতি ছিল, সেখান থেকে পরিস্থিতির তেমন কোনো উন্নতি নেই, বরং অন্যভাবে পরিস্থিতিটা এখন মব জাস্টিস, এখন মানুষ কথা বলতে ভয় পায়, এখন ট্রল বা আওয়ামী লীগের সময় যেরকম ট্যাগ করে দেওয়া হতো বিএনপি জামাত, এখন হয়তো ভারতের দালাল, ফ্যাসিস্টের দোসর এগুলো বলে, এবং অশালীন অশ্লীল ওই একই প্রক্রিয়া। আগেরগুলো হয়তো দৃশ্যমান ছিল, বিভিন্ন এজেন্সি এরা ওরা করতো, এখন বোঝাই যাচ্ছে না কে কোথায় আপনার বাড়ি জ্বালিয়ে দিবে, অফিস জ্বালিয়ে দিবে, আপনাকে রাস্তায় ধরে মারধর করবে। পার্থক্যটা কোথায় তৈরি হলো? পার্থক্যটা আছে একটা জায়গায়। আগে মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে আক্রমণকারী পক্ষ ছিল সরকার, সরকারি দলের ক্যাডাররা। এখন মত প্রকাশের স্বাধীনতার বিপক্ষে শক্তি হচ্ছে জনগণ। জনগণের একটা অংশ আর একটা অংশকে কথা বলতে দেয় না, যারা বেশি এবং যেই জনগণের যেই অংশেই কাজটা করছে তারা বেসিক্যালি সরকারের আপনাদের সমালোচনা করলে বেশি করছে। হ্যাঁ, আমাদের সমালোচনা করছে না, আপনাদের সমালোচনা করলে এই কাজগুলো বেশি করছে। আমাদের সমালোচনা মানে সরকারের সমালোচনা করলে, মানে সরকার একটা পক্ষ, তারা সরকারের সঙ্গে আছে, সরকারের সমালোচনা করলে অ্যাটাক হচ্ছে। আপনি আমার একটা উদাহরণ দেন। না দেয়ার, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন যে যারা সরকার, মানে আমার বিরুদ্ধে, আমি আপনাকে তাহলে আমার কিছু বলি, আমার বিরুদ্ধে 4 মাসে 17টা ভিডিও করা হয়েছে। পৃথিবীর মানে আমি আমার কল্পনার সীমা ছাড়াই গিয়ে কথাবার্তা বলা হয়েছে, যেটা মানে আমাদের যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোমেন ভাই, উনি জানেন আপনি স্যান্ডেল পরে ঘুরেন, উনি বসিলায় থাকেন, উনারে ট্রান্সফার করে আমি 200 কোটি টাকা এমন কথা বলা হয়েছে। আমার এই এত সব কথা বলার জন্য আমি আওয়ামী লীগের 15 বছরে যত বাজে কথা শুনেছি তার চেয়ে বেশি কথা 7 মাসে শুনেছি। তা আমি কি ব্যবস্থা নিয়েছি তাদের বিরুদ্ধে? কার বিরুদ্ধে আমি মামলা করেছি? কাকে আমি গ্রেফতার করতে বলেছি? কাকে আমি হুমকি দিয়েছি? আপনি নেননি। যেমন আপনার সমালোচনা করলে আমি বুঝতে পারবো যে আপনি নিচ্ছেন কি নিচ্ছেন না, আপনি নিচ্ছেন না, কিন্তু এমন একটা গোষ্ঠী সমাজে তৈরি হয়েছে বা আছে, আমি আপনাকে বলি, এবং যেটা ধারণা যে আপনাদের আশ্রয়ে প্রশ্রয়ে, আমি আপনাকে মিন করছি না, সরকার বা সরকারের ভেতরের একটা অংশের আশ্রয় প্রশ্রয় বা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটা গোষ্ঠীর আশ্রয় প্রশ্রয় কাজটা হচ্ছে। এটা তো ধারণা। হ্যাঁ, আমি আপনাকে বলি, আমি আপনাকে, এবং এই ধারণাটা তখন প্রতিষ্ঠিত হয় যখন মনে করা হয় যে এই যে নতুন রাজনৈতিক দল হলো বা যা হচ্ছে বা তাদের যে ন্যারেটিভস বা বয়ান, সেগুলো সরকার কর্তৃক আশীর্বাদ পুষ্ট। সো একটা লিঙ্ক খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট হয়। প্রথম ক্লিয়ারটা হচ্ছে, আমি স্পষ্টভাবে বলতে চাই, বাক স্বাধীনতার প্রতিপক্ষ আগে ছিল সরকার এবং তার দলের ক্যাডাররা। এখন বাক স্বাধীনতার প্রতিপক্ষ হয়ে গেছে বিভিন্ন জনগোষ্ঠী। একদল আরেক দলকে বলে সে বেশি ধার্মিক, আরেক দল আরেক দলকে বলে ধর্মীয় উন্মাদনা আছে, তৌহিদে জনতা, আরেক দল আরেক দলকে বলে নাস্তিক, তারপর বলে ভারতের দালাল, এই পাকিস্তানের দালাল। এগুলি জনগণের বিভিন্ন অংশ। বিপ্লব পরবর্তী সময় মানুষের মধ্যে নানান অস্থিরতা থাকে, অনিশ্চয়তা থাকে এবং কিছুটা ডিসিপ্লিনের অভাবও থাকে এবং অতিরিক্ত স্বাধীনতা, এক্সপেকটেশন অতিরিক্ত, এগুলির প্রতিফলন হিসাবে এটা হচ্ছে। আপনি যেটা বলেন সরকারের কোনো মদদে বাক স্বাধীনতার পক্ষে যারা কথা বলে তাদের উপর আক্রমণ করা হচ্ছে কিনা, আমার কাছে এরকম কোনো তথ্য নাই। আপনি ধারণা করতে পারেন, ধারণা করার, এবং এই ধারণাটা কতজন মানুষ, এবং পলিটিক্সে পারসেপশন ম্যাটার করে, পারসেপশন তো আছে, পলিটিক্সে পারসেপশন ম্যাটার করে। কিন্তু ধরেন আমরা যখন এই সরকারে আসছি, আমরা তো পলিটিক্স করছি না।
ফলে রাষ্ট্র চালনা একটা পলিটিক্যাল, আপনি আমাকে একটা উদাহরণ বলেন পলিটিক্যাল তো, ম্যাটার। আপনি ধরেন বাক স্বাধীনতার জন্য জনগণের উপর হামলা হয়েছে। না না, হামলার কথা বলছি না, মানে ভয়। আপনি তো ভীতি সঞ্চার হচ্ছে, আপনি নিজে যেরকম শিকার, আপনি দেখবেন যে এইরকম বহু মানুষ আপনি বলে আমি বলি ভীতিটা কোথায় সঞ্চার হচ্ছে, আমি আপনাকে বলি। জনগণের একটা অংশ যখন আরেকটা অংশকে অ্যাটাক করছে, ধরেন বাড়ি ভাঙার ঘটনা ঘটছে, তারপরে ধরেন রাস্তাঘাটে মেয়েদেরকে যখন এটা করছে, এটার কারণে সামাজিকভাবে কিছু সময়ের জন্য হলেও, গত কিছু সময়ের জন্য একটা ভয় তৈরি হয়েছে, মব জাস্টিসের ব্যাপারে ভয়টা তৈরি হয়েছে। আপনি যদি বলেন সরকার এটার পিছনে কোনো প্রণোদনা বা উৎসাহ আছে নাকি, নাই, জিরো। আপনি যদি বলেন এটাকে দমন করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আছে নাকি, হ্যাঁ থাকতে পারে। এটাকে দমন করার জন্য সরকারের যতটুকু কঠোরতা দেখানো দরকার ছিল সেটা আপনি সমালোচনা করতে পারেন, সেটা সমালোচনার অবকাশ আছে। কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা গেল না 8 মাসে? আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা আমি বলি জিল্লুর, ধরেন আমরা যখন ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কার্ভ আছে, হ্যাঁ, একটা সময় খুব খারাপ থাকে, ধরেন গত 3 দিন যাবত একটু ভালো, আবার একটু খারাপ হয়ে যায়, কার্ভ আছে। একটা সময় কিছু কিছু সময় মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, কিছু কিছু সময় মনে হয় মোটামুটি সহনীয়, এরকমভাবে গেছে কিন্তু সময়টা। এখন আপনি যদি ঠিক বাংলাদেশে অপরাধের, আমি জানি এটা শুনতে মানে মনে হবে আমি ট্র্যাডিশনাল মন্ত্রীর মতো কথা বলছি, আপনি যদি অপরাধের স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে আমাদের অপরাধ প্রবণতা বাড়ে নাই, কিছু ক্ষেত্রে বরং কমেছে। কিন্তু এখন হয়েছে কি, এখন আমাদের মধ্যে হয় কি যে এত রক্ত দিয়ে এত আত্মত্যাগ করে এরকম একটা সোসাইটিতে এখন কেন এটা হবে, এটা স্বাভাবিক প্রশ্ন, স্বাভাবিক মানুষের যন্ত্রণা, ফলে এটাকে বেশি অনুভূত হয়, এখন অসুখটা রোগটা বেশি অনুভূত হয়। আরেকটা হচ্ছে কেন তারপরেও আমরা প্রত্যাশিত মাত্রায় আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখতে পারি নাই, অনেক সময় পারি নাই। এটা কারণ কি জিল্লুর, বাংলাদেশে সবচেয়ে বেশি কোন প্রতিষ্ঠানটা রাজনীতিকরণ করা হয়েছে? পুলিশের করা হয়েছে না? ঘোষণা দিয়ে গোপালগঞ্জের পুলিশ, ছাত্রলীগের পুলিশ নেওয়া হয়েছে না? এখন আপনি ধরেন এই যে পুলিশ বাহিনী আছে, যারা ছাত্রলীগের পুলিশ, গোপালগঞ্জের পুলিশ, আওয়ামী লীগের লোকের আত্মীয় স্বজন, আওয়ামী লীগ দলের ক্যাডারেরা, তারা রাতারাতি চেঞ্জ হয়ে যাবে? সম্ভব এটা? 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা দেখেন, 15টা বছর একটা ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় ছিল, তো পুলিশের আপার টায়ারে যত লোক দেখেন, আপার টায়ারের ধরেন 10%, তারা সবাই আওয়ামী লীগের লয়ালিস্ট ছিল। তো 10%কে সরায় যখন আপনি লোয়ার টায়ারে আনতে যান, তখন দেখা যায় তারা 15 বছর যাবৎ বঞ্চিত, 20 বছর যাবৎ বঞ্চিত। তারা যত ভালো অফিসারই হোক, 15 বছর 20 বছর যাবৎ তারা ওএসডি বা চাকরিচ্যুত। তো তাদেরকে যখন আমি বড় পোস্টে বসাই, তার সাথে তো পুলিশের কোনো কানেকশন নাই, তাদের মধ্যে আবার অনেকে গোপালগঞ্জের পুলিশ, ছাত্রলীগের পুলিশ। সো মাঝে মাঝে আমি দেখি সবাই স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন, এটা যে কত টাফ। আমি আপনাকে বলি, আমাদের যত মন্ত্রণালয় আছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারণ এই পুলিশ নিয়ে কাজ করতে হয়। এটা হলো মানে আমাদের ফাংশনাল কারণ। আরেকটা কারণ হচ্ছে কি, মানুষের মধ্যে হয় কি, আমরা ধরেন সাদত ভাইদের মুখে বিচিত্রা শুনতাম, দেশ স্বাধীন হওয়ার পর মানুষজন আনরুলি হয়ে গেছে, এ ওরে মারে, এ ওরে ধরে, হয়েছে তো এরকম ঘটনা। হ্যাঁ, এখন হয়েছে কি, আপনার এত বড় একটা ফ্যাসিস্ট শক্তির যারা পতন ঘটাইছে বা ধরেন ক্ষোভটা মিটিয়েছে, ওদেরকে রাতারাতি আপনি খুব ডিসিপ্লিন করে ফেলতে পারেন না। কিছু ক্ষেত্রে সত্যি এটা সমস্যা হয়, আমাদের কষ্ট লাগে। আপনার কাছে আমি মুখ বড় করে বলতে পারবো না আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা প্রত্যাশিত সাফল্য দেখেছি না। মানুষের যে কষ্ট, মানুষের যে কমপ্লেন, মূল কমপ্লেন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এবং এখানে আমাদের শুধু একটা কথাই বলতে চাই, আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আছে, কিন্তু আমরা একটা ধ্বংসস্তূপ করা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। আপনি আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনি এটাকে বিপ্লব বলছিলেন কথা বলবার সময়, এটা বিপ্লব না অভ্যুত্থান, আপনি কি বলবেন? এটা সামথিং ইন বিটুইন, এটা অভ্যুত্থান না, এটা গণ অভ্যুত্থান অবশ্যই, এটা গণ অভ্যুত্থান যেটার মধ্যে বিপ্লবের এলিমেন্ট ছিল, কিন্তু বিপ্লব হয় নাই। হয়তো এটা আরও কিছুদিন লিঙ্গার করলে, মানুষের মধ্যে রেজিস্ট্যান্স আসলে, মানুষের মধ্যে একটা প্রতিরোধ আসলে, যেটা কিছু ক্ষেত্রে হয়তো একটা স্টেজে সশস্ত্র হতে পারত টু সাম এক্সটেন্ট, সেটা বিপ্লবের সম্ভাবনা। সম্প্রতি আপনার একজন কলিগ বলেছেন একটি ভিডিও বা ইন্টারভিউতে বা ভিডিও বার্তা যেভাবেই বলি না কেন, যে 5 তারিখে শেখ হাসিনা বিদায় না নিলে সশস্ত্র লড়াইয়ের প্রস্তুতি তাদের ছিল। সেটা আমি ঠিক কতটুকু সশস্ত্র লড়াইয়ের কথা বলেছে আমি জানি না, তবে জিল্লুর আমি আপনাকে একটা কিছু মনে করাই দিই, এরশাদের বিরুদ্ধে আপনি সাক্ষী, আমি দুজনই সাংবাদিক ছিলাম, এরশাদের বিরুদ্ধে ছাত্রদল, জাসদ, তাদের যে লড়াইটা ছিল ওটার মধ্যে সশস্ত্র এলিমেন্ট ছিল না জিল্লু? সশস্ত্র এলিমেন্ট ছিল, আপনি যখন ঘোষণা দিয়ে বলেন, কেউ ঘোষণা দিয়ে তখন বলেনি যে আমরা সশস্ত্র না, সেটা বলে নাই, কিন্তু যখন বলে যে আমাদের সশস্ত্র লড়াই, সশস্ত্র হয়তো ইচ্ছা ছিল, প্রস্তুতি ছিল নাকি আমি জানি না, হয়তো ইচ্ছা ছিল। কারণ আপনি যদি দেখতেন আজকে, মানে আমরা প্রথম আগে এটা স্বীকার করে নেই, বাংলাদেশে সরকারগুলোর বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেখানে কোনো না কোনো মাত্রায় সশস্ত্র এলিমেন্ট ছিল সব, বিশেষ করে গণ অভ্যুত্থানে, এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে। এখন এরশাদ 9 বছরে মেরেছে 40 জন মানুষ, আর শেখ হাসিনার সরকার 2 সপ্তাহে মেরেছে কমপক্ষে 1000 মানুষ। কত বড় নির্মম,
হত্যাকারী, কত বড় নির্মম শক্তি। তো এইটা যদি আমাদের যদি 5ই অগাস্টের পরে ধরেন সেনাবাহিনী যদি ছাত্র জনতার পক্ষে না দাঁড়াতো, তারা যদি সমানে জনগণকে মারা শুরু করতো, একটা স্টেজে তো অবশ্যই এদের যাওয়ার সম্ভাবনা ছিল। সো আপনি একটা ভালো প্রসঙ্গ তুলেছেন সেনাবাহিনীর প্রসঙ্গে, এবং শেখ হাসিনা পালিয়ে যাবার পরে সদরে যারা সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ছিলেন, আপনি তার মধ্যে ছিলেন, এবং আমরা তখন সেনাপ্রধানের কণ্ঠে যেটা বোঝার চেষ্টা করেছি যে তিনি তখন অত্যন্ত গুরুত্ব দিয়েও আপনার কথা একাধিকবার বলেছেন। আমি একটু বুঝতে চাই যে তাদের মাইন্ডসেট তখন কেমন মনে হয়েছিল। আজকে সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে প্রায় নিয়মিত অনেক ধরনের কথাবার্তা, এমনকি সরকারের সঙ্গে সংশ্লিষ্টরা অনেক কথা বলছেন। আপনি তো মানে বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে আমি আপনাকে একটা কথা বলি, আমাদেরকে প্রত্যেকটা জিনিস পার্সপেক্টিভ অনুযায়ী দেখতে হবে। আমাদের যে সেনা প্রধান আছে, ওনার একটা ঐতিহাসিক রোল ছিল এই গণ অভ্যুত্থানের পক্ষে। এটা কারো তুচ্ছতাচ্ছিল্য করা উচিত না। উনি কিন্তু করা হচ্ছে তো না, হচ্ছে, আমি উচিত না বলছি, হচ্ছে যারা, এটা তো ভাই সব জায়গায় তো মবক্রাসি চলতেছে। এখন আপনার এটা বুঝতে হবে যে উনি শেখ হাসিনার নিয়োজিত সেনা প্রধান ছিলেন, উনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন। উনি এরকম একটা সময়, এখন আপনার মানুষের অবদানকে ছোট করার জন্য নানান কথা বলা হয়, আপনার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে হয়, যে যারে বলতেছে সবাই সবার গালি দিচ্ছে, সবাই সবাইকে দোষ দিচ্ছে। ইউনূস স্যারের অবদান ছোট করছে না, উনি কি করেছে জুলাই গণঅভ্যুত্থান, এসব প্রশ্ন তোলা হয় না, আপনার প্রশ্ন তোলা হয় না, আমার প্রশ্ন তোলা হয় না, আপনি নাকি ভারতের দালাল, আমি ভারতের দালাল, সবই তো বলা হচ্ছে। এই যে সামগ্রিক আক্রমণ প্রক্রিয়া, এই আক্রমণটা সম্ভবত উনার ক্ষেত্রে আসতো না, যেহেতু উনি একটুখানি ওপেন আপ করেছে, কিছু কিছু ব্যাপারে কথা বলা শুরু করেছে, নাহলে এই সুযোগটা থাকতো না। আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলি, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি কাছের থেকে দেখে আমার কাছে মনে হয়েছে এই গণ অভ্যুত্থানের প্রতি ওনার প্রচণ্ড শ্রদ্ধাবোধ আছে। ওনার সাথে যখন আমার কথা হয়, উনি বারবার দুইটা কথা বলেন। হ্যাঁ, এখন ধরেন আপনি বলতে পারেন আচ্ছা সেনাপ্রধান এগুলি বলতে পারেন নাকি, ভাই এরকম একটা প্রায় বিপ্লব গণ অভ্যুত্থানের পরে মানুষের আর ডিফাইন্ড রোল থাকে না, অনেকের ডিফাইন্ড রোল তারা তো একার্থে স্টেকহোল্ডার, কারণ তারা যদি সমর্থন না রাখে বা তারা যদি অন্য কোনো ভূমিকা যায়, সরকার তো উনারাও তো এক ধরনের আনস্টেবল হয়ে যায়। এক্স্যাক্টলি, উনারা যে সেনাবাহিনী যে রোলটা রেখেছে, সেনাপ্রধান যে রোলটা রেখেছে, উনারাও তো গণ অভ্যুত্থানের একটা কম্পোনেন্টে পরিণত হয়েছে, দেরিতে হলেও। ফলে ওনার সাথে যখন আমার ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় দেখা টাকা হতো, প্রথম দিকে বেশি দেখা হতো বিভিন্ন প্রোগ্রামে, ওনাকে দেখতাম ওনার দুইটা ব্যাপারে খুব আকাঙ্ক্ষা আছে। একটা হচ্ছে কিছু সংস্কার যেন করা হয় দেশে, আরেকটা হচ্ছে যে আমাদের একটু মানে দেশ আনস্টেবল যেন না হয়ে পড়ে, তাড়াতাড়ি করে ইলেকশন প্রসেস আসার জন্য। আমার কাছে মনে হয়েছে ওনার সবসময় আশঙ্কা থাকে কি, ইলেকশন যত দেরি হবে তত দেশের মধ্যে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে। আরেকটা কথা উনি সবসময় বলতেন, উনি আর্মিকে বেশি দিন বাইরে রাখতে চান না, সম্ভবত 1/11 এক্সপিরিয়েন্সের কারণে, যে আর্মির মধ্যে সিভিলিয়ান ভাইস ঢুকে যেতে পারে। আমি ফ্র্যাঙ্কলি আপনাকে বললাম, তো আমার কাছে উনাকে যেভাবে পোট্রে করা হয় কিছু কিছু মাধ্যমে, আমার কাছে মনে হয় অবিচার করা হয় এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। এবং আপনি যেটা বলছেন, তবে আপনাকে এটাও বলে রাখি, আমি এটাও বলে রাখি উইথ ডিউ রেসপেক্ট টু ওয়াকার ভাই, উনি আপনার এই যে ইনক্লুসিভ ইলেকশন এই ধরনের কথা যদি উনি না বলে, এটা ভালো, কারণ উনি না বললে ভালো, কিন্তু যখন আপনারা পরিষ্কার করে বলেন না, তখন অ্যাজ এ স্টেক হোল্ডার তিনি যদি বলেন, কারণ তারও এখানে স্টেক আছে, তার সশস্ত্র বাহিনীর স্টেক আছে, এবং উনি যেহেতু লিড করছেন বলতে পারেন, তবে হয় কি আপনার, কারণ আমরা তো ঠিক 2007 এটা যা দেখেছি সেই হিসেবে ওনারা তো প্র্যাকটিক্যালি কিছুই বলছেন না, করছেন না। জি, আমি বলি আপনাকে, বলতে পারেন। ধরেন আপনার অগাস্টের মাসের প্রথম 2-1 সপ্তাহ তখন যদি বলতেন, এখনকার রোলটা তো ডিফাইন, তখন বললে তো মনে হতো যে উনি প্রভাব বিস্তার করবার চেষ্টা করছেন। কিন্তু এখন যেহেতু সমাজের নানা মহল থেকে নানা রকমের প্রশ্ন উঠছে, রাজনৈতিক দলগুলো থেকে নানান কথা উঠছে, ইভেন আমি তো পলিটিক্যাল পার্টিগুলোকে এটাকে নিয়ে খুব বেশি আমি আপনাকে বলি, ধরেন পৃথিবীতে কে ভালো কাজ করছে, কে ঠিক করছে, কে বেঠিক করছে, এটা তো আমার কথায় নির্ণীত হবে না। আপনার বক্তব্য সঠিক হতে পারে, কিন্তু আমার মতে মানে দেশে যেই পরিমাণ সেন্সিটিভিটি তৈরি হয়েছে আওয়ামী লীগের সম্পর্কে, আওয়ামী লীগের সভানেত্রী লেথাল ওয়েপন ইউজ করার জন্য আদেশ দিচ্ছেন, এই করছেন সেই করছেন। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবচেয়ে ভালো নেত্রী যেটা দেখেন সেটার পিছনেও সেও একটা না একটা কুৎসিত নির্বাচনে ইলেক্টেড লোক। তো এরকম পরিস্থিতিতে এটা নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড সেন্সিটিভিটি কাজ করে। ধরেন আপনাকে আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি ফ্র্যাঙ্কলি বিশ্বাস করি, ভুলে যান আমি উপদেষ্টা, আমি মানুষ হিসেবে বিশ্বাস করি, আওয়ামী লীগকে আবার যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয়, আওয়ামী লীগ দেশকে আবার দোজক বানানোর চেষ্টা করবে। তার কাছে এত টাকা আছে এবং তার মধ্যে কোনো রিমোর্স নাই। সে যেটা করেছে এই জুলাই হত্যাকাণ্ড, এটা কোনো রিমোর্স নাই। তো যার রিমোর্স নাই এবং যার কাছে এত টাকা আছে, যার কমপক্ষে 15-20% মানুষ যাদের অন্ধ সাপোর্টার, তারা দেশকে আবার
মানে দোদক বানায় ফেলার মতো কিন্তু কিন্তু সেই সিদ্ধান্ত কে নেবে? না, সেই সিদ্ধান্ত কে নিবে? এটা নিবে পলিটিক্যাল, আমি আপনাকে বলি, সেই সিদ্ধান্ত পলিটিক্যাল পার্টি নেবে, সেই সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়া আসতে পারে, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়টা নিয়ে আর্মি চিফ আপনার যদি কথা না বলেন ভালো হয়, বুঝছেন? ওনার এই বিষয়ে কথা বলে উনি নিজেকে এক্সপোজ করে দিচ্ছেন, কারণ এই আকাঙ্ক্ষার বিপক্ষে বহু মানুষ আছে। ইনক্লুসিভ ইলেকশনের কথা তো প্রায় সবাই বলছে, মানে একটা স্ট্যান্ডার্ড ইলেকশন মানেই তো ইনক্লুসিভ ইলেকশন, ইভেন জাতিসংঘ বলছে। জি, জাতিসংঘ বলেছে, জাতিসংঘ ইনক্লুসিভ ইলেকশন বলে নাই জিল্লুর, জাতিসংঘ বলেছে দল নিষিদ্ধ করার বিপক্ষে। আমি আপনাকে দুটো জিনিস ক্লিয়ার করি, জাতিসংঘের রিপোর্টে ইনক্লুসিভ ইলেকশন বলে নাই, জাতিসংঘের রিপোর্টে বলেছে দল যেন নিষিদ্ধ করা না হয়। অন্তর্ভুক্তিমূলক ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা মানে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে না অন্য এমনিতে না। আমি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে আপনাকে বলি, ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে বলছে দলকে নিষিদ্ধ না করার কথা। আমি আপনাকে জিনিসটা বলি, দেখেন আওয়ামী লীগ কিন্তু জামাতের নিবন্ধন বাতিল করেছিল, নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। আওয়ামী লীগ কিন্তু জামাতকে নিষিদ্ধ করেছে জুলাই মাসে এসে, শেষ দিকে। নিষিদ্ধকরণ আর নিবন্ধন বাতিল ডিফারেন্ট, দুটো আলাদা জিনিস। অফকোর্স নিষিদ্ধকরণ করা, একটা দলকে নিষিদ্ধ করা উচিত কি উচিত না, এটা নিয়ে সমাজে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগকে ঠিক এখনই আবার ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া, ইনক্লুসিভ ইলেকশন, সেটা নিয়ে কিন্তু মানুষের প্রচণ্ড আপত্তি আছে। এখন সমস্যাটা হচ্ছে কি জিল্লুর, ধরেন মেজরিটি মানুষের আপত্তি আছে। এখন আপনি যদি বলেন তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটা বলার কারণে আপনার সমালোচনাও আসবে। এখন আপনি এটা বলতে পারেন, কেন আপনি সমালোচনা নিলে সমস্যা নেই, আপনি একটা স্বাধীন পেশার মানুষ, কিন্তু একটা বাহিনী চিফ যদি এটা বলে মানুষকে বিভিন্নভাবে সমালোচকরা ইনভাইট করেন, তাহলে এটা দেশের জন্য ভালো না। কাজে এইসব ব্যাপারে এটা এই পয়েন্টে বিশেষ করে আমি মনে করি, মানে আমার ব্যক্তিগত অভিমত, আই মে বি রং, মানে এমনও তো হতে পারে, আমরা তো আর জানি না যে উনি হয়তো ওনার মেসেজটা আপনাদেরকে বলতে আমি সরকারকে কনভে করেছে, বাট সরকারের রেসপন্স পাননি, সো ওনার কাছে মনে হয়েছে যে বলা প্রয়োজন। আমি একটু গোড়ায় যাই, যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, ওই যে সরকারটা যেভাবে গঠিত হলো, এই সরকারে কার শেয়ার কতখানি? আমিন এই সরকারে এই ছাত্রদের শেয়ার কতখানি, বিএনপির কতখানি, জামায়াতের কতখানি, আর্মির কতখানি, বা ইন্টারন্যাশনাল কমিউনিটির আপনার কতখানি? আমি একটু শেয়ারিংটা বুঝতে চাই। শেয়ারিং তো কিসের শেয়ারিং? না, কার নমিনিরা কত ভাগ শতকরা হিসেবে বা যে কোনো ভাবে? আমি ছাত্রদের থেকে যেটা শুনেছি, ধরেন মানে এখানে কারা ডোমিনেট করছে? যেই 50% আমি জানতামই না উপদেষ্টা যারা হয়েছে, আমি ছাত্রদের যেটা শুনেছি তারা বিএনপির মতামত নিয়েছে। তারা মতামত নেয় একটা, আরেকটা হচ্ছে না তারা নিজেরা লিস্ট করেছে। আমি আপনাকে নাম বলতে পারবো না এখানে, বিকজ এটা বলা শোভনীয় হবে না। তারা যেই একজনকে চেয়েছিল, বিএনপি থেকে স্ট্রং অবজেকশন আসার পর সেটা বাদ দিয়েছে। আবার তাদের লিস্টে যে ছিল না, ধরেন তারা বলেছিল উনি আন্দোলনকারী সময় তো আমাদের সাথে ছিল না, সেরকম একজন আবার বিএনপির কথায় আসছে। আবার এমন একজন আসছে যার সম্পর্কে আমি জানতামই না আসবে, সে জামাতের কথায় আসছে। সো ছাত্ররা নিজের ইচ্ছা সবকিছু ডিসাইড করে না। সেজন্য বলছে যে কার প্রাধান্য বেশি এখানে। না, আমি আপনাকে শুধু প্রাধান্য তো আমি বলতে পারবো না আপনাকে, কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি, ছাত্ররা পলিটিক্যাল পার্টি যারা আছে, আন্দোলনে যারা শক্তি আছে, সবার সাথে হয়তো কথা বলা নাই, যাদের সাথে কথা বলে না তারা খুবই মাইন্ড করতে পারে, কিন্তু ওইখানে এত সময়ের সীমাবদ্ধতা ছিল, এত একটা তাড়াহুড়া পরিবেশ ছিল। বাংলাদেশের ইতিহাসে কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট এভাবে হয় নাই জিল্লুর। আমরা জানতাম একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, সবাই আলোচনা করে টোরে লোকজন ঠিকঠাক করে প্রস্তুতি নিয়ে, এটা চট করে হয়ে গেছে। 5 তারিখে শেখ হাসিনার পতন ঘটবে এটাই কয়জন ভাবছে। ফলে এটার মধ্যে কিছু তাড়াহুড়া থাকতে পারে, কিন্তু আমার তাদের ইন্টেনশন নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। তারা সিলেক্টিভলি আছে, ওর সাথে কথা বলবো না, ওর সাথে কথা বলবো না, এটা না। যেমন ধরেন আমি যেটা জানি যে আন্দোলনকারীর সময় আপনার যে ভূমিকা, আমি ছাত্রদের মুখে শুনতাম অত্যন্ত হাইলি রেসপেক্ট করে আন্দোলনকারীর সময় আপনার যে ভূমিকায় আছে। এখন হয়তো আপনি সামনে আছেন দেখে উদাহরণ, হয়তো সরকার গঠনের ব্যাপারে আপনার পরামর্শ হয়তো নেয় নাই, কিন্তু ওইটা ইচ্ছা করে আমি মনে করি না যে আমি এত গুরুত্বপূর্ণ আমার মতামত নিতে হবে। স্টেক হোল্ডার বলছে না, আমি আপনি সামনে আছেন দেখে উদাহরণ দিচ্ছি। ওরা ডেলিভারিটি আছে, ওর সাথে কথা বলেন, ওর সাথে কথা বলেন, এটা করে নাই। আর আমার সাথে যে কথাগুলো বলেছে আমি আপনাকে বারবার বলতেছি, ধরেন 50%-এর ব্যাপারে আমি কোনো ধারণাই ছিল না, এবং আমিও যাদের নাম প্রপোজ করেছি সেখানে 60% তারা আমার প্রপোজালে 3 রকম রিয়াকশন দেখিয়েছে। একটা বলছে স্যার এটা তো আমাদের লিস্টে অলরেডি আছে, তারপর একটা বলছে স্যার এটা একটু দেখতে হবে, আরেকটা হচ্ছে স্যার না উনি তো আমাদের সময় আন্দোলনে আমাদের সাথে 15 বছর উনি কী করেছে। তো 3 ধরনের রিয়াকশন। তো আমার কথা কীভাবে শুনেছে, ঠিক না? এখন ধরেন আমাদের একজন মহিলা উপদেষ্টা, ওনার নাম বলার সাথে সাথে ওরা বললো স্যার ওনার নাম তো আমাদের লিস্টে আছে, ওনার নাম সবার কাছ থেকে আসতেছে। রেজওয়ানার কথা, রেজওয়ানার নাম সব মহল থেকে আসছে। সেটা তো আমার কথা তো হয় নাই, এগুলো অলরেডি তারা ডিসাইড করে রেখেছে। এবং তারা 3টা দিন, আমি যতদূর জানি আর কি,
যত মানুষের সাথে পারে কথা বলার চেষ্টা করেছে, সবচেয়ে বেশি কনসালটেশন করেছে বিএনপি আর জামাতের সাথে, যতটুকু আমি জানি। আমার এটা ভুল হতে পারে। সরকার কতটা নিরপেক্ষ? সরকারের তো অনেকগুলো হাত পা আছে। এখন আমি যদি আপনার বলি, ধরেন চ্যানেল আই কতটা, ধরেন আওয়ামী লীগ আমলে চ্যানেল আই কতটা সরকারপন্থী, তো চ্যানেল আইয়েরও তো অনেকগুলো কম্পোনেন্ট আছে না। কোনো কম্পোনেন্ট একটু বিএনপির প্রতি সিম্প্যাথেটিক, কোনো কম্পোনেন্ট আওয়ামী লীগের প্রতি বেশি কোনো কম্পোনেন্ট আছে একটু বামের প্রতি, কোনো কম্পোনেন্ট আছে ইসলামিক। একটা ফ্যামিলির মধ্যে মূল প্রবণতা যারা ডমিনেট করে, যারা, যদি আপনি ইউনূস স্যারের কথা বলতে জিজ্ঞেস করেন, উনি 100% নিরপেক্ষ। বাকি আপনি যদি বাকিদের কথা জিজ্ঞেস করেন, আমি তো অন্যদের কথা আমার বলা উচিত না। প্রফেসর ইউনূস একজন গ্লোবাল আইকন, সারা পৃথিবী তাকে সম্মান করে, আমরা উনি হয়েছেন বলে সবাই গর্বিত। কিন্তু সামগ্রিকভাবে অনেকে মনে করেন যে উনি কিছুটা শিশুসুলভ এবং সরল, এবং যে কারণে অনেকেই তাকে নানাভাবে প্রভাবিত করতে পারে। কেউ কেউ মনে করেন উনি পেজের মধ্যে আছেন, সেটা আপনাদের মনে হতে পারে। উনি যখন ইন্টারভিউ দেন, স্যার খুব ক্যাজুয়ালি ইন্টারভিউ দেন, কোনো কোনো কথা বলেন, মনে হতে পারে উনি সারাটা দুনিয়া ভেজে খাওয়া মানুষ, বুঝছেন। উনার ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং আনবিলিভেবল। একটা কথা বলবে করবে, উনি সবার সাথে কথা বলে, উনি 4 জন 5 জন 7 জনের সাথে কথা বলে ডিসিশন নেয়। আর সরকারের মধ্যে কে কোন দলের কি প্রভাব আছে ভাই, আপনার আমি শুধু একটা কথা বলি না, কিন্তু সরকারের যা কিছু হচ্ছে সব কি ওনার, সব ওনার, যেমন শেখ হাসিনা যেভাবে একেবারে ওসি পর্যন্ত পৌঁছে যেতেন, সেটা আমরা চাই না, কামনাও করি না, সেটা আমরা কামনা করি। কিন্তু মেজর ডিসিশন সব কি উনি অবহিত, ওয়াকিবহাল? এটা প্রথম দিকে অবহিত না থাকলে পরে থাকেন। যেমন ধরেন আপনার হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে হয়তো জানেন, কারণ উনি তো শেখ হাসিনা না, উনি তো খালেদা জিয়া না, উনি আমাদের এই দলের সাথে যাদের কাজ করছেন উনি জীবনে প্রথম দেখেছেন। সেই কারণে আমার প্রশ্ন যে আপনাদের উপদেষ্টা পরিষদে যারা আছেন বা সরকার পরিচালনা যারা এখন লিডিং রোলে আছেন, তারা আসলে বেসিক্যালি কোন ফোর্সটা ডমিনেটিং? যেহেতু এখানে বিভিন্ন ফোর্স আছে, এখানে এক্সট্রিমিস্ট আছে, এখানে রাইট উইংস, সেন্টার রাইট, সেন্টার লেফট। আপনি প্রশ্নটা এমনভাবে করেছেন, যেমন ধরেন 4টা পক্ষ আছে, হ্যাঁ, এখন ধরেন আমি একটা পক্ষে। এখন প্রশ্নটা যদি আপনি আমাকে করেন, তা আমি তো বাকিদেরকে সাবজেক্টিভভাবে ইভ্যালুয়েট করব, ফলে আমার ইভ্যালুয়েশন সত্যি হবে না। আমি শুধু আপনাকে একটা কথা বলি, এখান থেকে বুঝে নেন। আমাদের বাঙালি সোসাইটিতে দেখা গেছে এক ভাই জামাতপন্থী, এক ভাই আওয়ামী লীগপন্থী, এক ভাই বিএনপিপন্থী, কোনো স্বার্থের জন্য না, কিন্তু সত্যি সত্যি। যেমন আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি যে আমার এক ভাই আওয়ামী লীগপন্থী, আমি প্রচণ্ডভাবে অ্যান্টি আওয়ামী লীগ। আবার আমার এক ভাই আছে, আমি কাজিনদের মধ্যে বলছি, বেশ ইসলামিক লাইনে ঝোঁক আছে। তো একটা সরকারের মধ্যেও তো এরকম থাকা স্বাভাবিক। আওয়ামী লীগপন্থী কেউ নাই, কিন্তু ধরেন কারো একটু জামাতের রাজনীতির প্রতি মায়া থাকতে পারে, কারো বিএনপি রাজনীতির প্রতি একটু মায়া থাকতে পারে, কারো বামদের প্রতি বেশি মায়া থাকতে পারে। এখন আমি তো সাবজেক্টিভভাবে, আমি তো এগুলি অবজেক্টিভলি পরিমাপ করা যায় না, কিন্তু অ্যাজ এ হোল যখন আমরা একসাথে বসি বা স্যারের বাসায় কয়েকজন মিলে বসি, আমরা চেষ্টা করি যে, খুব চেষ্টা করি যখন ডিসকাশনের পর্যায়ে যায়, কোনো রকম পার্সিয়ালিটি যেন না হয়। কার মনে কি আছে জানি না, কিন্তু আলোচনার মাধ্যমে আমরা ডিসিশন নিলাম, আলোচনার মাধ্যমে ডিসিশন নিলাম যে আমরা জামাতের পক্ষে একটা সিদ্ধান্ত নিব, বিএনপির পক্ষে। নেভার ইট হ্যাপেন্ড। ওকে, আপনি যেহেতু বলছেন আপনারা কোনো পার্সিয়ালিটি করছেন না, বাট নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে, অনেকেই মনে করেন যে এর সঙ্গে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ বা সরকারের একটা বড় গোষ্ঠীর বা একটা প্রভাবশালী অংশের বেশ ভালো সম্পর্ক আছে। সো মানুষ কিভাবে মনে করে? তাহলে আমি আমাকে দিয়ে বলি আপনাকে, আমার সাথে তো বিএনপির বহু নেতার খুব ভালো সম্পর্ক। না, সেটা থাকতেই পারে, হ্যাঁ থাকতে পারে, সেটা থাকা আর এক ধরনের রাজনৈতিক সম্পর্ক থাকা, রাজনৈতিক সম্পর্ক মুহূর্তে আশীর্বাদ, ব্লেসিংস, গাইডেন্স, বা আমি আজকে না হয় ভবিষ্যতে এই দলটা করব, আমি পেছন থেকে দলটা গঠনের প্রক্রিয়া আছি, আমি আপনাকে অ্যাডভাইজারি রোলে আছি। আমি আপনাকে অন রেকর্ড গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে যে আমার যদি ব্লান্ডার না হয়ে থাকে, আমাদের উপদেষ্টা পরিষদের কেউ ছাত্রদের রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না, কেউ না। যদি হয় তাহলে আমার সারা জীবনের জাজমেন্ট আমি মনে করব। কেউ যদি না হয় তাহলে আমি আপনাকে বলি, এই ছাত্র সংগঠন, আমি একটু জিল্লুর বলি, এই রাজনৈতিক সংগঠন করবার সময় তারা একটা সার্ভে করেছে, এবং সেই সার্ভে করবার সময় তাদের ফেসবুক পোস্ট থেকে, মানে তারা ফেসবুকে পোস্ট দিয়েছে এই সার্ভে ফর্মটা, এবং যারা দিয়েছেন তাদের মধ্যে এখন উপদেষ্টা পরিষদের সদস্য আছেন। মানে সার্ভেটা পোস্ট করেছে, হ্যাঁ, যে এটা ভুল করেছেন, আমাদের এই সার্ভে পোস্ট করা উচিত না। যে করেছে আমি জানি না, অবহিত না, করা উচিত না। আমাদের তো ভুল হতে পারে, কিন্তু আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি, ধরেন মায়া, ভালোবাসা, স্নেহের কথা তো বললেন। আচ্ছা, ধরেন আমার সাথে ফখরুল ভাইয়ের যে সম্পর্ক 15টা বছর এই আন্দোলন সংগ্রামে, ফখরুল ভাইয়ের অধিকার আছে আমার ফোন করে একটা রাগারাগি করা, আপনাকে আমি এত বড় কথা বললাম।
আন্দোলনকালীন সময়ে বহু গোপন জায়গায় আমি ওনার সাথে দেখা করতাম, একা কথা বলতাম। এখন ফখরুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে না? এখন এই ছাত্রগুলা জীবন বিপন্ন করে এইরকম একটা মুক্তির স্বাদ আমাদের দিয়েছে, তার প্রতি আমার ভালোবাসা থাকবে না? আমার কাছে যদি ওরা পরামর্শের জন্য আসে, ছাত্ররা কেন, যে কোনো রাজনৈতিক দল যদি পরামর্শের জন্য আসে, অবশ্যই আমি পরামর্শ দিব, অবশ্যই দিব। আন্দোলনকালীন সময় বিএনপির সাথে কথা বললাম, মান্না ভাইয়ের সাথে 100 বার কথা বলতাম, নূরদের সাথে 100 বার কথা বলতাম। এখন ওরা যদি আসে, স্যার আমরা একটা পলিটিক্যাল পার্টি করতে কিভাবে করব, আমি তো ওদের সরাসরি বলি, তোমরা যদি তোমাদের ফান্ডিংয়ের ব্যাপারটা বাংলাদেশে একটা রেকর্ড করো, প্রকাশ্যে চাঁদানো, যে ভাই আমি এই দলে, আমেরিকায়, ব্রিটেনে, ইউরোপে যেরকম হয় এরকম পরামর্শের বাইরে কিচ্ছু নাই। অন্তর থেকে চাই তারা একটা পরিশুদ্ধ বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তুলুক। এটার মধ্যে কোনো লুকোচাপা নাই। আমার কথা আমি আপনাকে বলে দিই, আমার যদি বুদ্ধিবৃত্তিক হেল্প লাগে সেটার সাথে আমার সরকারি দায়িত্বের কোনো সম্পর্ক নাই। আমার বুদ্ধিবৃত্তিক হেল্প যদি আজকে জামাতে ইসলামও যদি আইসা বলে ভাই আমরা এই সংস্কারের ব্যাপারে কী সিদ্ধান্ত নেব, আমি বলতে পারি ভাই আমার কাছে মনে হয় আপনারা এটা করলে ভালো। এটার সাথে আমার সরকারি দায়িত্বের সম্পর্ক নেই, কারণ আমার দায়িত্বের এটাতে প্রভাবিত হচ্ছে না। আমি ছাত্রদের কোনো আনডিউ, যেমন আমি আপনাকে বলি আমার এখানে যে কাজ টাজ হয়, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আমি কোনো আনডিউ অ্যাডভান্টেজ দিচ্ছি না। বাট দ্যাট ইজ এ পারসেপশন যে তারা নানান কিছুর মধ্যে আছে, এবং আপনি ফান্ড রেজিং এর কথা বলছেন, সেটা নিয়েও অনেক রকমের কথা আছে, আমি সেগুলো বলতে চাই না। এবং না অনেক রকম কথা থাকতে পারে, কিন্তু আপনাকে তো প্রমাণ দিতে হবে। জিল্লুর ভূমিকা না, প্রমাণ তো জিল্লুর আপনিও তো কোটি কোটি, আপনি ক্যাশিয়ার হয়েছেন না কি, কারকার ক্যাশিয়ার হয়েছেন, আমি 1000 কোটি টাকা মালিক। আমি পলিটিক্স করি না, না আমরা পলিটিক্স করি না, রাষ্ট্রীয় পদ এক্স্যাক্টলি আমরা সরকারি পদে নেই, এবং আমার ওরকম কোনো, আমি আর আপনি সরকারি পদে নাই, তারপরও নাকি আমরা 1000 কোটি টাকার মালিক হয়েছি, আমি প্রতিবাদ করি না, ভিত্তিহীন কথা। তো ওদের সম্পর্কে যে কথাগুলো বলা হয় এটা ভিত্তিহীন না, আমি বুঝবো কিভাবে? ওদের তো অনেকে মানে সেটা দৃশ্যমান অনেক কিছু। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন, অবশ্যই তাদের প্রতি আপনার 100 গাড়ি নিয়ে প্রোগ্রাম, যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সবটাই আছে। কিন্তু 71-কে যেভাবে আওয়ামী লীগ ব্যক্তিকরণ, পারিবারিকীকরণ, দলীয়করণ করেছে, এই পুরো আন্দোলনটাকে বড় হয় না যে কয়েকজন মাত্র গুটি কয়েক তারা তাদের করে ফেলেছে। ইভেন আমরা যখন বলছি যে ছাত্ররা তারা কি সারা দেশে 3 কোটি ছাত্রের প্রতিনিধিত্ব করে, কিংবা তারা কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকলের প্রতিনিধিত্ব করে? সকল সমন্বয় কি এখন একসঙ্গে আছে? প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে তাদের সঙ্গে, মেয়েরা তাদের সঙ্গে সবাইকে আছে, জি মাদ্রাসা আছে নাকি সন্দেহ আছে। আপনি এই প্রশ্ন তুলতে পারেন জিল্লুর, এটা তুলতে পারেন, ভ্যালিড প্রশ্ন সমাজে থাকা উচিত। আমি আপনাকে একটা জিনিস বলি, আমরা শেখ হাসিনার আমলে 2টা জিনিস খুব ঘৃণা করতাম। একটা হচ্ছে মালিকানার রাজনীতি, যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তাদের পৈতৃক সম্পত্তি, এটা ছিল জনযুদ্ধ, কিন্তু এটা বানায় ফেলছে শেখ পরিবারের যুদ্ধ। যেহেতু শেখ পরিবার কেউ যুদ্ধে অংশ নিচ্ছে নাকি, মানে শেখ কামালও সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে নাকি, এটা প্রশ্ন থাকতে পারে। আরেকটা হচ্ছে ট্যাগ দেওয়ার রাজনীতি। এখন ধরেন এই মালিকানার রাজনীতি, ট্যাগ দেওয়ার রাজনীতি, এটা ছাত্র সংগঠনের কারো কারোর মধ্যে আছে নাকি এই প্রশ্ন আপনি তুলতে পারেন। একই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যেও কারো কারো আছে নাকি আপনি তুলতে পারেন। বিএনপি জামাতের মধ্যেও এই প্রবণতা আছে নাকি এটা আপনি তুলতে পারেন। এখন ধরেন আমরা ছাত্রদেরকে বেশি ভালোবাসি, বেশি স্নেহ করি, আমরা ওদের থেকে খুব পারফেক্ট আচরণ আশা করি, কিন্তু জিল্লুর একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার যখন 25-26 বছর ছিল কত ভুল আমরা করতাম না? আপনি হয়তো করতেন না, আমি করতাম, আরো বেশি ভুল করতাম। তো ওরা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসছে, শিখছে, জানার চেষ্টা করছে। আজকে আপনি দেখেন সার্জিস যে 100টা গাড়ি নিয়ে মিছিল প্রোগ্রামটা করেছে, তাসনিম যারা প্রশ্ন তুলেছে ফেসবুক এটা নিয়ে, সার্জিস তুমি ব্যাখ্যা করো, এই চর্চা কি আমাদের প্রচলিত রাজনৈতিক দলে ছিল জিল্লুর? ছিল না তো। আমাদের অনেক এক্সপেকটেশন, অনেক ভালোবাসা দেখে আমরা খুব কষ্ট পাই, প্রশ্ন করি। কিন্তু আপনি পজিটিভ জিনিসটাও দেখেন, হাসনাত যে এই কথাটা বলেছে আর্মি চিফের সাথে মিটিং নিয়ে, তাদের দলের ভিতরে 3টা মানুষ সেটা প্রতিবাদ করেছে। এই চর্চাটাও কি আমাদের মধ্যে ছিল? তো আমরা একটু সময় দেই, দেখি না তারা ভুল করতে করতে হোঁচট খেতে খেতে শিখে নাকি। তবে আপনার সাথে আমি একটা একমত, এই যে আপনার মালিকানা রাজনীতি শুরু, কোনো লেখকেরও দেখবেন মানে এমনভাবে লিখে, মানে আমি গণ অভ্যুত্থানে যতগুলো লেখাটেখা পড়লাম, ইনক্লুডিং আসিফ মাহমুদের বই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে অসীম রোল রেখেছিল, যেভাবে রাস্তায় আমরা দরবারের দিন আমরা রাস্তায় থেকেছি রীতিমতো, উল্লেখও নাই। কিন্তু এটা কি সে ডেলিভারেটলি করেছে? সে তার চোখ দিয়ে যেটুকু দেখছি সেটা করছে, কারণ আমাদের সাথে তাদের ইন্টারেকশন ছিল না। ফলে কোনটা ডেলিভারেট না সেটা আমরা জানি না। কিন্তু আমি মনে করি জেনারেলি জিল্লুর এইসব মালিকানার রাজনীতি আর ট্যাগ দেওয়ার রাজনীতি, এটার থেকে যদি আমরা বেরোতে না পারি, তার মানে হচ্ছে আমরা শেখ হাসিনার বর্ষতা এখন স্বীকার করি। শেখ হাসিনারে আপনি বিদায় করেন নাই,
আপনি যদি শেখ হাসিনার আদর্শ মালিকানার রাজনীতি, ট্যাগ দেওয়ার রাজনীতি, এটা যদি আপনি আপনার ভিতরে ধারণ করেন, তার মানে আপনি শেখ হাসিনার ভাবশিষ্য। এটা বুঝতে হবে সবাই। আমরা একটু আপনার সঙ্গে এই আলোচনাটা আসলে রমজানের বাইরে অন্য সময় করতে পারলে ভালো হতো, আপনার বেশি সময় পেতাম, সময় খুবই সীমিত আর হাতে বেশি সময় নেই। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই যে দেশটাকে আসলে কোথায় আপনারা নিয়ে যাচ্ছেন। এই প্রশ্ন এই কারণে উঠছে যে দেশে ভাবাদর্শের দিক থেকে, ন্যারেটিভস বা বয়ানের দিক থেকে একটা ভিন্ন ধারায় নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে এবং সেখানের দায় কিছুটা সরকার, নতুন দল বা তাদের পেছনে যারা আছে তাদের বয়ানগুলো যারা সারা পৃথিবীব্যাপী প্রচার করছে, এইরকম একটা মানে এক ধরনের উগ্রবাদ, এক ধরনের এক্সট্রিমিজম, যেভাবেই বলি না কেন, এটার একটা উৎপত্তি বা চর্চা এখন হচ্ছে। এটা আমাদের সেটা নানাভাবে উদাহরণ দিয়ে দেখানো যাবে, মেয়েদের উপরে কি হচ্ছে এটা হতে পারে। কিন্তু আপনি আবার এটাও লক্ষ্য করেন, ধরেন আজকে মাহফুজ যেভাবে মবের বিরুদ্ধে এই আপনার উন্মত্ততা, মানে তৌহিদি জনতার নামে উন্মত্ততা, এইসবের বিরুদ্ধে মাহফুজ যে স্ট্যান্ডটা নিয়েছে, যেভাবে নিন্দিত হয়েছে স্ট্যান্ডটা নিয়ে, যেভাবে নিজেকে ভালনারেবল করেছে, এই পজিটিভ সাইডগুলোও দেখেন। এবং আমরা যখন মাত্রা ছাড়া পর্যায়গুলি চলে গেছে, সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও দেখেন। ঠিক আছে, আমি নাম বলতেছি না, কিছু পত্রিকাতে বা কিছু পলিটিক্যাল পার্টির অফিসে বা কিছু সরকারের পক্ষ থেকে যে প্রতিরোধের চেষ্টা করা হয়েছে, এমনটা আমি একটা হাটগুটায় বসে আছি। আপনি বলতে পারেন আমাদের সেই প্রতিরোধের ব্যবস্থাটা আরও বেশি জোরালো, আরও একটু আগে হওয়া উচিত ছিল। এখন আমরাও তো একটা লার্নিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আপনাকে একটা কথা যদি বলতে চাই, আমার বিবেচনায় বাংলাদেশের কোনো সরকার 1985 সন থেকে আমি সরকারকে খুব কাছের থেকে দেখি, তার আগেটা আমি জানি না, বাংলাদেশের কোনো সরকার 1985 সনের পর থেকে এত ডিফিকাল্ট সময় পার করে নাই। ফলে আমাদের তো ভুল হবে। আমি মাঝে বলি কি, আমরা একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরের মধ্যে দিয়ে আমরা একটা দুর্বল জাহাজে করে পাড়ি দিচ্ছি, জাহাজটা এদিক ঘুরে। কিন্তু জাহাজটাকে সঠিক রাখার জন্য জাহাজের যে ক্যাপ্টেন আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি প্রাণান্তকর চেষ্টা করেন। উনি এই বয়সে যেই পরিশ্রম করেন, আপনি একটা জিনিস খেয়াল করেন জিল্লুর, বাংলাদেশের গায়ে যদি মৌলবাদ বা উগ্রবাদের তকমা লাগে, সবচেয়ে বেশি রেপুটেশন ক্ষতি কার হবে? ডক্টর ইউনূসের হবে। আপনি কি মনে করেন দেশও ক্ষতিগ্রস্ত হবে? দেশ তো হবে, আমি বলি ইন্ডিভিজুয়ালি। আপনি কি মনে করেন এটা উনি বুঝে না? আর এই তকমা লাগলে আমাদের অনেকের ক্ষতি হবে না? কারণ আমরা তো এইরকম তকমার পক্ষে কোনোদিন কথা বলি নাই। আমরা দুঃশাসনের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু আমরা তো উগ্রবাদ পক্ষে কথা বলি না। তো আমাদের একটা সময়, সামনের বছর এরকম সময় হয়তো দেখা যাবে আমি আপনার কাছে আসতেছি আসিফ নজরুল হিসাবেই তো আসার কথা। এটাই তো আমার পরিচয়, এটা তো সামান্য দিনের পরিচয়, উপদেষ্টা হিসাবে এটা দায়িত্ব পালন করা। আমি সারাক্ষণ ফিল করি আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার, আসিফ নজরুল সিভিল সোসাইটির মেম্বার। আমার তো আপনার সামনে এসে দাঁড়াইতে হবে, মুখ দেখাইতে হবে। হয়তো কেন, মানে কতদিন ক্ষমতায় থাকতে চান আপনারা? আমি ব্যক্তিগতভাবে আপনি যদি বলেন যত তাড়াতাড়ি চলে যেতে পারি ভালো। আর আমাদের যেটা আছে, আমাদের তো একটা টাইম লাইনও দেওয়া আছে, ডিসেম্বর থেকে জুন। কিন্তু আপনি আবার মাঝখানে খেয়াল করেন এর মধ্যে রোজা আছে, বন্যা আছে। তো হয়তো একটা চেষ্টা থাকবে সামনের বছর রোজা, বন্যা এগুলির আগে ইলেকশন করার চেষ্টাই থাকবে। আমার ব্যক্তিগত বিশ্বাস, সেন্সিবলি দেখলে এটাই হওয়ার কথা। এবং আপনি একটা জিনিস, আমাদের আসিফ মাহমুদ কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছে, খুব স্ট্রংলি সে বলেছে, কিন্তু আপনি খেয়াল করেছেন যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে ইলেকশন হবে, ও খুব বেশ জোর দিয়ে বলেছে। এখন আমাদের এই ধারণা, আমাদের কিন্তু সিদ্ধান্ত হয়নি, আপনাকে ক্লিয়ার করি, এই কথা বলার অধিকারই আমার নাই কবে ইলেকশন হবে, কারণ এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আলোচিত হবে। বাট আমরা হয় না, আপনি একটা ফ্যামিলির মধ্যে থাকলে ভাইবটা ধরতে পারেন। তো আসিফ ওই ভাইবটা ধরতে পেরে যে কথাটা বলেছে, আমারও মাঝে মাঝে তাই মনে হয় যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে খুব সম্ভব। বাট আবার আসিফ আগে বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, সেটাও তিনি বলছেন উপদেষ্টা। এখন আমি আপনাকে বলি, এটা আমার মনে হয় ভাই, আবার তারাই বলছেন, এই ছাত্রদের এই একটা অংশ বলছেন যে শেখ হাসিনার বিচার, ফাঁসি, এগুলোর আগে নির্বাচন হবে না, স্থাপিত আইনমন্ত্রী বিচারিক প্রক্রিয়া বাংলাদেশের। এগুলি পলিটিক্যাল রেটরিক থাকে, পলিটিক্যাল ক্যাপিটাল থাকে, পলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকে, অনেক কিছু থাকে। আমি আপনাকে যে বলি, আমি একটু ক্লিয়ার করে নিই, আমি যে বললাম ফেব্রুয়ারি মাঝামাঝি মধ্যে ইলেকশন হতে পারে, এটা বিভিন্ন ভাইব দেখে আমার ধারণা হয়েছে। আই এম নোবডি টু স্পেসিফাই দ্য ডেট, আমি নোবডি। এটা স্যার যেটা বলেছে এটাই অফিসিয়ালি ডিসেম্বর থেকে জুনের মধ্যে উপদেষ্টা কাউন্সিলের মিটিংয়ে স্যারের নেতৃত্বে ডিসিশন হবে। কোনো ডিসিশন হয় নাই, কোনো আলোচনা হয়নি এটা নিয়ে। স্যার যে টাইম লাইনটা দিয়েছে সেটাই আমরা বিশ্বাস করি। এখন আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ভাইব দেখে ধারণা হয় এরকম। তো আমার কাছে মনে হয় যে মানে এই সময়কার ক্ষমতা, এটা কোনো ক্ষমতা না, এটা হচ্ছে দায়িত্ব, সম্পূর্ণভাবে দায়িত্ব।
আমি আপনাকে প্রোগ্রাম শুরু হওয়ার আগে একটা কথা বলেছিলাম না, আই মিন ইট। এই সরকারে যদি আমাকে উইথ হাইন্ডসাইট আপনি যদি বলেন, আমি টাইম লাইনে করে ফিরে গিয়ে আমি গত বছর জুলাই মাসে আপনি আমাকে জিজ্ঞেস করলে যে ঠিক এরকম একটা জীবন হবে আপনার, আপনি কি সরকারে থাকতে চাবেন? অবশ্যই চাবো না, অবশ্যই চাবো না। 3 বার বললাম অবশ্যই চাবো না। যদি সময়ের টাইম লাইনে করে আমি জুলাইতে ফেরত যেতে পারতাম। আমি যে আমি একটা লাইনে আপনাকে বলি, জুলাইয়ের আগে আমার যে জীবন ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলেই খালি মানুষের কাছে সমালোচনা করতাম, দোষ ধরতাম, আর মানুষ পাগলের মতো আমাকে ভালোবাসতো। আমি বোধহয় বাংলাদেশের সবচেয়ে লাভড মানুষদের একজন ছিলাম না জিল্লুর? আর এখন সারা দিন কাজ করি, শুক্রবার শনিবার রাত 2টা পর্যন্ত কাজ করতে হয় মাঝে মাঝে। এখন কাজের চাপ একটু কমেছে। সারা দিন কাজ করি আর সারা দিন মানুষের কাছে বকা খাই, এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, এটা কেন হয়েছে। সো হুইচ লাইফ আই এম এনজয়িং মোর? হ্যাঁ, শেখ হাসিনার আমলে মনের মধ্যে শান্তি ছিল না, যে একটা ফ্যাসিস্টের দাস হয়ে আছি। এখন মনের শান্তিটা আছে, অন্তত ফ্যাসিস্টের দাস নাই, সেদিক দিয়ে ভালো আছি। বাট অ্যাপার্ট ফ্রম দিস থিং, সমস্ত দিক থেকেই আমাদের খুব আনন্দে থাকার এবং এই জীবনটা আরও অনেক দীর্ঘায়িত হোক, এটা ভাবার কোনো কারণ নাই। সো আমরা একেবারে শেষ পর্যন্ত জাস্ট অন্তত আমার কথা আপনাকে আমি বলতেছি, সবার কথা বলার অধিকার আমার না। আই ডু আন্ডারস্ট্যান্ড। 30 সেকেন্ড বা 60 সেকেন্ডস যদি আপনি বলেন যে কোন পরিচয়ে আপনি কি মনে করছেন, কোন পরিচয় আসলে শেষ পর্যন্ত বিদায় নিতে হবে সরকার থেকে, বা সরকারি দায়িত্ব শেষ করবেন শেষ পর্যন্ত আপনি, আপনার সহকর্মীরা, ইনক্লুডিং প্রফেসর মোহাম্মদ ইউনূস? আমাদের শেষ পর্যন্ত সময়ের বিচারে আমাদেরকে মানুষ ভালোবাসবে, মানুষ আমাদের প্রতি সহানুভূতিশীল হবে। আপনি যদি ছোট্ট করে একটা কথা বলি, দেখেন আমাদের সাফল্যগুলো মানুষ দেখে না। আজকে আমাদের আর্থিক খাতে যে শৃঙ্খলা ফিরে আসছে, মুদ্রাস্ফীতি যেভাবে কন্টেইন করা গেছে, এই একটা রোজা যেভাবে বিদ্যুৎ দ্রব্যমূলক করা গেছে, এখন বিপ্লবোত্তর বা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে মানুষের আকাশচুম্বী আকাঙ্ক্ষা থাকে। কিন্তু মানুষ যখন আমরা 5 বছর 10 বছর পরে যখন বিচার করবে, আমার ধারণা মানুষ আমাদের প্রতি এত খুশি থাকবে না। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর আসিফ নজরুল। দর্শক, কথা বলছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা হিসেবে সবাই যাকে মনে করেন, অধ্যাপক আসিফ নজরুল। সব কথার মূল কথা যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে যে নির্বাচন কবে হবে, নির্বাচন না সংস্কার। আমরা সংস্কার নিয়ে আসলে খুব বেশি আলোচনা করবার সময় পাইনি, কিন্তু যে ধারণাটি তিনি দিয়েছেন এবং তিনি বিশ্বাস করেন যে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস যে টাইমলাইন দিয়েছেন নির্বাচনের জন্য ডিসেম্বর টু জুন শর্ত সাপেক্ষে, তার মধ্যেই তিনি মনে করেন নির্বাচনটা হবে এবং তারা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। কিছু সাফল্য তাদের আছে, কিছু ব্যর্থতাও স্বীকার করে নিয়েছেন, কিছু কন্ট্রোভার্সি তাদেরকে নিয়ে আছে, সেগুলোকে তিনি তার মতো করে অ্যাড্রেস করবার চেষ্টা করেছেন। কিন্তু আমরা আশা করব যে শেষ পর্যন্ত তিনি শেষের যেটা বলেছেন, মানুষ যেন তাদেরকে রেসপেক্ট করে, সেরকমভাবেই যেন তাদের কাজটা শেষ হয়। পারসেপশন আছে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, বা সঠিক যারা সমালোচনা করছেন তাদের বোঝাটা সঠিক হয়ে থাকতে পারে, কিন্তু ভুল বা যেটাই হোক না কেন সেটা ভাঙবার দায়িত্ব তাদের কাজ দিয়ে তাদের প্রমাণ করতে হবে। শুভকামনা থাকলো তাদের জন্য। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।